কৃষ্ণ হরিবল ভক্তমণ্ডলী সকল ভক্তবৃন্দের শ্রীচরণে জানাই শতকোটি দণ্ডবোধ প্রণাম ভক্তি গ্রহণ করবেন। আজকে আমরা আস্বাদন করব মানসিকতার শক্তি কিভাবে বৃদ্ধি করা যায়, সাফল্য এবং পরিপূর্ণতা কিভাবে আমরা আনলক করতে পারি। তো সর্বপ্রথম আমার একটি ছোট্ট অনুরোধ আপনাদের কাছে, সম্পূর্ণ ভিডিওটি শ্রবণ করবেন এবং যারা আমাদের এই চ্যানেলে নতুন রয়েছেন পরবর্তী কৃষ্ণ সম্বন্ধীয় ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। হরে কৃষ্ণ ভক্তমণ্ডলী, মানসিকতার শক্তি বৃদ্ধির জন্য সাফল্য এবং পরিপূর্ণতা কিভাবে আমরা আনলক করতে পারি। একটি বৃদ্ধির মানসিকতা ব্যক্তিদের সীমাবদ্ধতা থেকে মুক্ত হতে এবং চ্যালেঞ্জ গ্রহণ করতে ক্রমাগত আত্ম উন্নতির জন্য প্রচেষ্টা করতে সক্ষম করে। স্থিতিস্থাপকতা গড়ে তোলার মাধ্যমে ব্যর্থতা থেকে শিক্ষা গ্রহণ করে এবং প্রতিকূলতাকে সুযোগ হিসাবে দেখে আমরা আমাদের প্রকৃত সম্ভাবনা উন্মোচন করি এবং স্থায়ী সাফল্য অর্জন করি। তো একটি বৃদ্ধির মানসিকতার রূপান্তরকারী শক্তি অন্বেষণ করুন এবং জীবনের সকল ক্ষেত্রে ক্রমাগত উন্নতি, সাফল্য এবং পরিপূর্ণতা বৃদ্ধির জন্য বিভিন্ন ব্যবহারিক কৌশলের মাধ্যমে এটিকে চাষ করতে শিখুন। যদি আপনাকে এমন একটি ভালো গুণ সম্পর্কে ভাবতে বলা হয় যা আপনাকে একজন বন্ধুর প্রশংসা করতে বাধ্য করে, তাহলে তো কোনটি হবে? তার সম্পদ, নাকি সামাজিক মর্যাদা, নাকি বন্ধুর সুন্দর চেহারা, বস্তুগত আরামায়াস, নাকি উচ্চ আইকিউ, নাকি একটি অনন্য প্রতিভা? তো আপনি নিঃসন্দেহে এই গুণাবলী সাফল্যের সম্ভাব্য উপাদান, কিন্তু সেই জিনিসটি কি যা চরিত্রকে উজ্জ্বল করে তোলে? এটি হলো একজন ব্যক্তির মনোভাব বা তার মানসিকতা। তো আসলে মানসিকতা কি? মানসিকতা হলো অবিচল চিন্তা ভাবনা এবং আবেগ মনোভাবের মধ্যে দৃঢ় হয়ে ওঠে। যখন আপনি দীর্ঘ সময় ধরে একটি মনোভাব বজায় রাখেন, তখন এটি দ্বিতীয় প্রকৃতিতে রূপান্তরিত হয় একটি মানসিকতা। একটি বিকৃত মানসিকতা আপনাকে সন্তুষ্টি, আনন্দ এবং জ্ঞান অর্জন থেকে দূরে সরিয়ে দিতে পারে, যখন একটি ইতিবাচক মনোভাব আপনাকে সাফল্য, পরিপূর্ণতা এবং একটি অসাধারণ জীবনের দিকে পরিচালিত করবে। একটি জনপ্রিয় প্রবাদ আছে, মনোভাব আপনাকে উচ্চ মাত্রায় নিয়ে যায়। তো যারা তাদের আবেগকে নিয়ন্ত্রণ করে এবং প্রতিকূলতার উপর একটি ইতিবাচক মনোভাব বজায় রাখে এবং তাদের ক্ষেত্রে সফল হয়, তো তাদের চিন্তাভাবনা নিয়ন্ত্রণ করার ক্ষমতা, তাদের বিশ্বাস, তাদের যে অনুপ্রেরণা গড়ে তুলতে এবং উৎসাহের সাথে তাদের কাজের দিকে এগিয়ে যেতে সাহায্য করে। কঠিন চ্যালেঞ্জের সত্ত্বেও তারা স্থিতিস্থাপক এবং দৃঢ় থাকে, নিজেদেরকে উল্লেখযোগ্য সাফল্যের দিকে চালিত করে। বিপরীতভাবে যদি আমরা চিন্তা করি, অনেকে নিজেদেরকে নেতিবাচক চিন্তাভাবনার মধ্যে আটকা পড়ে ক্রমাগত উদ্বেগ, সন্দেহ এবং বিরক্তিকর পুনরাবৃত্তি করে। তো এই আবেগগুলো তাদের শক্তি নিঃশেষ করে, সম্পর্কের উপর চাপ সৃষ্টি করে এবং তাদের পেশাদার বিকাশকে বাধাগ্রস্ত করে। সময়ের সাথে সাথে তাদের মন তাদের সবচেয়ে বড় প্রতিপক্ষ হয়ে ওঠে, তাদের পূর্ণ সম্ভাবনা উপলব্ধি করতে বাধা দেয়। তারা তাদের দুর্ভাগ্যের জন্য ভাগ্যকে দোষ দিতে পারে, কিন্তু আসল বাধা হলো সঠিক মানসিকতা গ্রহণ করতে অক্ষমতা। একটি মানসিকতার সৌন্দর্য হলো এটি একটি অভ্যন্তরীণ সম্পদ। এটি গড়ে তোলার জন্য আমাদের বাইরে কোনো কিছুর প্রয়োজন হয় না। পরমেশ্বর ভগবান আমাদেরকে প্রত্যেককে আমাদের মানসিকতা বেছে নেওয়ার স্বাধীনতা দিয়েছেন। আমরা আমাদের বিশাল সম্ভাবনাকে কাজে লাগানোর জন্য আমাদের যে মানসিকতার পরিবর্তন করতে পারি, যা আমাদের এই জীবন এবং তারপরে সাফল্যের দিকে আমরা পরিচালিত করতে পারি। তো পাবলো ক্যাসালসের এক অসাধারণ মানসিকতা। তো পাবলো ক্যাসালস ছিলেন একজন স্পেনের একজন বিখ্যাত সেলবাদক। 95 বছর বয়সে সর্বকালের সবচেয়ে ব্যতিক্রমী সেলবাদক পাবলো ক্যাসালস তো অটল নিষ্ঠার সাথে তার সঙ্গীত চর্চা চালিয়ে যান। তিনি 95 বছর বয়সে একবার একজন
কৌতূহলী সাংবাদিক তাকে জিজ্ঞাসা করেছিলেন, মিস্টার ক্যাসালোস, আপনি ইতিমধ্যে একজন কিংবদন্তি, আপনি অনেক মর্যাদা অর্জন করেছেন, আপনি এখনো কেন প্রতিদিন 6 ঘন্টা আপনি অনুশীলন করেন? তখন মিস্টার ক্যাসালোস তার উত্তর ছিল অসাধারণ, কারণ আমি মনে করি আমি অগ্রগতি করছি। এটা হলো প্রবৃত্তির মানসিকতার মূল কথা। এমন বিশ্বাস যে প্রতিভা স্থির নয়, বরং এমন কিছু যা প্রচেষ্টা, অধ্যবসায় এবং উন্নতির জন্য আবেগ দিয়ে গড়ে তোলা যায়। তো ক্যাসাসালসের মতো লোকেরা যথেষ্ট ভালো বলে সন্তুষ্ট থাকতে অস্বীকৃতি জানায়। তো তারা তাদের সীমাকে চ্যালেঞ্জ করে, দক্ষতা অর্জনের জন্য প্রচেষ্টা করে, কারণ তাদের অবশ্যই করতে হবে এমন নয়, বরং কারণ তারা অগ্রগতির যে অপরন্ত সম্ভাবনার বিশ্বাস তারা করে থাকে। তো প্রবৃত্তির এই অবিরাম সাধনার বা সত্যিকারের ব্যতিক্রমী সাধারণ থেকে আলাদা করে স্থির বনাম বৃদ্ধির মানসিকতা বোঝা। তো আমাদের মানসিকতা আমাদের অর্জন, ব্যক্তিগত বিকাশ এবং সামগ্রিক সাফল্যের উপর উল্লেখযোগ্য প্রভাব ফেলে। কিছু ব্যক্তি একটি স্থির মানসিকতা গ্রহণ করে। তারা বিশ্বাস করে যে দক্ষতা এবং ক্ষমতা পূর্ব নির্ধারিত এবং অপরিবর্তনীয়। তো তারা ধরে নেয় যে প্রতিভা একটি সহজাত উপহার এবং কোনো পরিমাণ প্রচেষ্টা তাদের ক্ষমতা পরিবর্তন করতে পারে না। তারা বলে, যদি অগ্রগতির ভাগ্য দ্বারা পূর্ব নির্ধারিত হয়, তাহলে আমরা কোনো চেষ্টাই করব, আমরা কেন এই চেষ্টা করব? তো এই মানসিকতার সাথে তারা মাঝারিভাবে আটকা পড়ে, কখনো তারা তাদের পূর্ণ সম্ভাবনা উপলব্ধি করে না। এটি করার মাধ্যমে তারা তাদের বিশাল ক্ষমতা নষ্ট করে। অন্যদিকে বৃদ্ধির মানসিকতা সম্পূর্ণ ব্যক্তিরা ক্রমাগত শেখা, অধ্যবসায় এবং অনুশীলনের শক্তিকে দৃঢ়ভাবে বিশ্বাস করে। তারা বুঝে যে মানুষের সম্ভাবনা প্রসারযোগ্য, আন্তরিক পরিশ্রম, প্রচেষ্টা অসাধারণ ব্যক্তিগত রূপান্তরের দিকে নিয়ে যেতে পারে। তো বৃদ্ধির মানসিকতা গড়ে তোলার একটি ফলপ্রসূ প্রচেষ্টা। হ্যামিল্টন নাকি জীবনের দ্বারা উদাহরণ একটি রয়েছে, যিনি একজন অসাধারণ ব্যক্তি, যিনি মাত্র 6ষ্ঠ শ্রেণীর শিক্ষা থাকার সত্ত্বেও সমস্ত প্রতিকূলতাকে অতিক্রম করে একজন বিখ্যাত সার্জন হয়েছিলেন। তো হ্যামিল্টন নাকি অনুপ্রেরণার যাত্রা দক্ষিণ আফ্রিকার এক গ্রামাঞ্চলের এক বিনয়ী সূচনার তিনি ছিলেন। হ্যামিল্টন নাকি দক্ষিণ আফ্রিকার একটি ছোট্ট গ্রামের এক সাধারণ পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। তার বাবা ছিলেন একজন রাখাল এবং তার লালন পালন ছিল সরলতা, এবং তিনি কষ্টের মধ্যে দিয়ে তার পরিস্থিতির কারণে স্কুল ছাড়ার আগে তিনি মাত্র 6ষ্ঠ শ্রেণীর সম্পন্ন করতে পেরেছিলেন। যখন তার বাবা গুরুতর অসুস্থ হয়ে পড়েন, তখন হ্যামিল্টন তার গ্রাম ছেড়ে কাজের সন্ধানে কেপটাউনে চলে যান। তো সেখানে তিনি কেপটাউন বিশ্ববিদ্যালয়ে শ্রমিকের পদ পান। সেখানে প্রাথমিকভাবে নির্মাণ কাজের অবদান রাখেন। তো প্রকল্পটি সম্পন্ন হওয়ার পর তিনি বিশ্ববিদ্যালয়ের টেনিস কোর্টের একজন মালি হিসেবে চাকরি পান। তবে ভাগ্য তার জন্য অসাধারণ কিছু অপেক্ষা করেছিল। তো একটি অপ্রত্যাশিত সাফল্য। চিকিৎসা ক্ষেত্রে কেপটাউন বিশ্ববিদ্যালয়ের তার উৎকর্ষতার জন্য ব্যাপকভাবে স্বীকৃত ছিল। সেই সময় ডাক্তাররা জিরাফের উপর গবেষণা করেছিল একটি আকর্ষণীয় জৈবিক প্রশ্ন বোঝার জন্য। তো জিরাফরা কেন তার লম্বা ঘাড় বাকি জল পান করলে খিঁচুনি অনুভব করে না? তো বিজ্ঞানীরা তদন্ত করছিল যে চরম উত্তেজনার মধ্যে জগুলার স্নায়ু কিভাবে কাজ করে। তো এই গবেষণার একটি সেশনের সময় একটি ঘুমন্ত জিরাফের ঘাড় পরীক্ষা করার সময় প্রচণ্ডভাবে কাঁপতে শুরু করে। তো মেডিকেল টিমের জরুরিভাবে প্রাণীটিকে আটকানোর জন্য একটি শক্তিশালী ব্যক্তির প্রয়োজন ছিল। তো একজন ডাক্তার হ্যামিল্টনকে অনুরোধ করছেন, বাইরে দেখতে পান এবং তাকে সাহায্য করার জন্য তারা ডাকলেন, এবং হ্যামিল্টন তিনি রাজি হন। অস্ত্রোপচারের সময় জিরাফটি স্থিরভাবে ধরে 8 ঘন্টা তারা সময় কাটান। তো তার নিষ্ঠা, শারীরিক শক্তি গবেষক যারা ছিলেন তাদেরকে মুগ্ধ করে, এবং শীঘ্রই হ্যামিল্টনকে নিয়মিতভাবে প্রাণীর পরীক্ষা সহায়তা করার জন্য ডাকা হতো। ল্যাব সহকারী থেকে সার্জনের শিক্ষানিবাস, তার অটল প্রতিশ্রুতি এবং তীব্র পর্যবেক্ষণ দক্ষতার যে স্বীকৃতিস্বরূপ বিশ্ববিদ্যালয়ের হ্যামিল্টন ল্যাব সহকারী হিসাবে তিনি উন্নীত হবে।
করে। তো তার অধ্যবসায় ডক্টর ক্রিস্টিয়ান বার্নার্ডের দৃষ্টি আকর্ষণ করে। তো ডক্টর ক্রিস্টি বার্নার্ডের দৃষ্টি আকর্ষণ করে, যিনি পরবর্তী বিশ্বের প্রথম হার্ট ট্রান্সপ্লান্ট সম্পাদনকারী অগ্রণী হার্ট সার্জন ছিলেন। তো ডক্টর বার্নার্ড হ্যামিল্টনকে পরামর্শ দিতে শুরু করেন, তাকে অস্ত্রোপচারের সেলাই কৌশল শেখান এবং চিকিৎসা পদ্ধতি সহায়তা করার সুযোগ দেন। তো হ্যামিল্টন একজন ব্যতিক্রমী শিক্ষার্থী হিসেবে প্রমাণিত হন। কত সেলাইয়ের ক্ষেত্রে তার দক্ষতা, নির্মূলতা এবং গতির অতুলনীয় ছিল, যার ফলে তিনি সার্জনের সহকারী হিসেবে পদোন্নতি পান। সময়ের সাথে সাথে তিনি মানব শরীরের এবং শরীরবৃত্তির কার্যকারিতা সম্পর্কে তার জ্ঞান প্রসারিত করেন। অবশেষে এতটা দক্ষ হয়ে ওঠেন যে তাকে মেডিকেলের শিক্ষার্থী পড়তে বলা হয় বা পড়াতে বলা হচ্ছে। তো চিকিৎসা বিজ্ঞানের একটি অসাধারণ অবদান, আনুষ্ঠানিক চিকিৎসা শিক্ষার অভাব থাকা সত্ত্বেও অস্ত্রোপচারে পদ্ধতিতে হ্যামিল্টনের দক্ষতা ব্যাপকভাবে স্বীকৃত হয়। তিনি একটি গুরুত্বপূর্ণ স্নায়ু শনাক্ত করে লিভার গবেষণায় এক যুগান্তরকারী অবদান রেখেছিলেন, যা পরবর্তীতে তার সম্মানে হ্যামিল্টন নামকরণ করা হয়। তার মৃত্যুর ঠিক আগে কেপটাউনের বিশ্ববিদ্যালয়ের তার অমূল্য অবদানের স্বীকৃতি দেয় এবং তাকে সার্জারিতে সম্মানসূচক স্নাতকোত্তর ডিগ্রি প্রদান করা হয়। এটা অনুপ্রেরণা। তো হ্যামিল্টনের নাকি মালি থেকে স্বশিক্ষিত চিকিৎসায় বিশেষজ্ঞ হওয়ার যাত্রা মানুষের অসীম সম্ভাবনার প্রমাণ। তার এই গল্প বৃদ্ধির মানসিকতার উদাহরণ দেয়। এই বিশ্বাস যে ব্যক্তিরা তার সূচনা বিন্দু নির্বিশেষ অধ্যবসায়, নিষ্ঠা, প্রচেষ্টার মাধ্যমে মহানতা অর্জন করতে পারে। তো মানসিকতা কিভাবে চ্যালেঞ্জের প্রতি আমাদের প্রতিক্রিয়াকে প্রভাবিত করে। ডক্টর ক্যারল ডুয়েক, একজন বিখ্যাত মনোবিজ্ঞানী, স্থির এবং বৃদ্ধির মানসিকতার ধারণাটি অধ্যয়ন করেছিলেন। তো তার গবেষণায় দেখা গেছে যে মানুষের মানসিকতা চ্যালেঞ্জ এবং শেখার সুযোগের প্রতি তাদের প্রতিক্রিয়া প্রভাবিত করে। তো একটি পরীক্ষায় 5 বছর বয়সী শিশুদের বিভিন্ন স্তরে অসুবিধার দাদা দেওয়া হয়েছিল। তো যখন জিজ্ঞাসা করা হয়েছিল যে তারা কোন ধরনের দাদা পছন্দ করে, তো স্থির মানসিকতার শিশুরা ভুলে ভয়ে ধারাবাহিকভাবে সহজ দাদা বেছে নেয়। তো বিপরীত বৃদ্ধির মানসিকতা সম্পন্ন শিশুরা আরো চ্যালেঞ্জিং দাদা বেছে নেয়। তো বুঝতে পারে যে অসুবিধা উন্নতি এবং ব্যক্তিগত বৃদ্ধিকে উৎসাহিত করে। তো কলেজের শিক্ষার্থীর মধ্যে একই ধরন লক্ষ্য করা গেছে। সুবিধা বঞ্চিত ব্যাকগ্রাউন্ডের শিক্ষার্থীরা প্রায় ইংরেজি দক্ষতার সাথে লড়াই করে, আর যখন অতিরিক্ত ইংরেজি উন্নতির কোর্স দেওয়া হয় তখন স্থির মানসিকতা সম্পন্ন শিক্ষার্থীরা ব্যর্থতার ভয়ে প্রত্যাখ্যান করে। তবে বৃদ্ধির মানসিকতা সম্পন্ন শিক্ষার্থীরা সুযোগটি গ্রহণ করে, এটি তাদের দক্ষতা বৃদ্ধির সুযোগ হিসেবে দেখে। মানসিকতা গঠনের অভ্যাসগত চিন্তা ভাবনার ভূমিকা। আমাদের মানসিকতার অভ্যাসগত চিন্তা ভাবনার ধরনগুলো মাধ্যমে বিকশিত হয়। শারীরিক অভ্যাস পুনরাবৃত্তির মাধ্যমে যেমন দ্বিতীয় প্রকৃতিতে পরিণত হয়, তেমনি মানসিক অভ্যাস জীবনের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি গঠন করে। আমাদের যে আরামের ক্ষেত্রগুলোর বাইরে ধারাবাহিকতার প্রচেষ্টা করে আমরা একটি বৃদ্ধির মানসিকতা গড়ে তুলি, যা আমাদের বাধা অতিক্রম করতে পারে, আত্ম উন্নতির জন্য প্রচেষ্টা করতে সক্ষম। বিপরীতে সীমাবদ্ধ বিশ্বাস একটি স্থির মানসিকতার শক্তিশালী করে গড়ে তোলে, যা আমাদের সম্ভাবনাকে স্থবির করে দেয়। যদি আমরা ক্রমাগত নিজেদেরকে বলি যে আমরা নতুন দক্ষতা শিখতে পারি না বা উন্নতি করতে পারি না, তাহলে আমরা আমাদের মনকে স্থবিরতায় মেলে নিতে বাধ্য করি। তো বৃদ্ধির মানসিকতা গড়ে তোলা। হেনরি ফোর্ড একবার বলেছিলেন, তুমি ভাবো তুমি পারবে, বা ভাবো তুমি পারবে না, তুমি ঠিক। আমরা যত বেশি নিজেদেরকে বিশ্বাসের উপরে প্রোগ্রাম করব যে আমরা বাধা অতিক্রম করতে পারবো, নতুন দক্ষতা অর্জন করতে পারবো এবং আমাদের ব্যক্তিত্ব বিকশিত করতে পারবো, তত আমাদের চরিত্র বিকশিত হবে। আর বিকাশের মানসিকতা আমাদের প্রতিটি ক্ষমতাকে একটি পেশা হিসেবে দেখতে সাহায্য করে, যা প্রশিক্ষিত করা যেতে পারে। আসলে আমরা কিভাবে এই ধরনের মানসিকতাকে গড়ে তুলতে পারি তা অন্বেষণ করি, সমস্যাগুলোর মধ্যে দিয়ে এগিয়ে যান। সফল ব্যক্তিদের একটি প্রধান বৈশিষ্ট্য হলো সমস্যার অনুপস্থিতি নয়, এটি তাদের মানসিকতা। তারা চ্যালেঞ্জের সত্যি ইতিবাচক দৃষ্টিভঙ্গি বজায় রাখে,
প্রায় নেতিবাচক পরিস্থিতিকে তাদের সুবিধার জন্য পরিণত করে। অসুবিধাগুলো কাটিয়ে ওঠার দক্ষতা অর্জনের জন্য সঠিক মনোভাব গ্রহণ করা প্রয়োজন। তুমি সমস্যার প্রতি কিভাবে প্রতিক্রিয়া জানাও তা তোমার চরিত্রের গুণমান নির্ধারণ করে। 500 বছর আগে সন্ত কবির বলেছিলেন, সোনা সৎ মানুষ এবং সাধুরা দৃঢ়, আর তুমি তাদের 100 বার ভাঙতে পারো তবু তারা আবার মিলিত হবে। বিপরীতে দুষ্ট মানুষ মাটির পাত্র ভঙ্গুর, একবার ভেঙে গেলে আর চিরতরে ভেঙে যায়। কিছু মানুষ ব্যর্থতাকে ভয় পায়। উট পাখি যেমন মাটিতে মাথা গুজে দেয় এবং মনে করে যে সমস্যাটি চলে গেছে, তো তেমনি অনেকে প্রতিকূলতার মুখোমুখি হতে অস্বীকার করে, খুব তাড়াতাড়ি হাল ছেড়ে দেয়। ব্যর্থতা সহ্য করার মতো দৃঢ়তার অভাব তাদের থাকে। তবে যারা বাধা সত্ত্বেও স্থির থাকে তারা অবশেষে সফল হয়। কিভাবে? সেই প্রতিকূলতার মধ্যে উন্নতির সুযোগ দেখে আর সেগুলোর মধ্য দিয়ে অধ্যবসায় করে, সমস্যার মধ্য দিয়ে অধ্যবসায় একটি বিকাশের মানসিকতার লালন করে। শেখার মানসিকতা গড়ে তুলুন। বৈদ্যুতিক বাতি আবিষ্কারের আগে 3999টি ব্যর্থতা সম্পর্কে জিজ্ঞাসা করা হয়। টমাস এডিসন বলেছিলেন, আমি ব্যর্থ হইনি, আমি কেবল 3999টি উপায় খুঁজে পেয়েছি যা কাজ করে না। তো এটি শেখার যে মানসিকতার উদাহরণ দেয়। বাহ্যিক বৈধতা খোঁজার পরিবর্তে এডিসন তার কাজের উপর মনোনিবেশ করেন। তিনি কেবল লক্ষ্য ভিত্তিক ছিলেন না, প্রতিক্রিয়া ভিত্তিক ছিলেন। ব্যর্থ এবং সমালোচনার দ্বারা বিচলিত না হয়ে তিনি তার এগুলোকে অগ্রগতির সিঁড়ি হিসাবে ব্যবহার করেছিলেন। তো প্রতিক্রিয়া আমন্ত্রণ জানিয়ে এটির উপর কাজ করে শেখার মানসিকতা আরো উন্নত করা যেতে পারে। তো সাফল্যের ব্যর্থতা দূরবর্তীর দিকে নিহিত। তো স্থিতিস্থাপকতা তৈরি করা, এটি বিপরীতের মুখোমুখি হওয়ার পরে পুনরুদ্ধার করার ক্ষমতাকে বোঝায়। ব্যর্থতার সত্ত্বে কখনো হাল ছেড়ে না দেওয়া, লক্ষ্যে পৌঁছানোর জন্য প্রচেষ্টা চালিয়ে যাওয়া মনোভাব। তো সাধুরা সুন্দরভাবে এটি বলেছেন, অধ্যবসায়কে এমন একটি ইঞ্জিন হিসাবে ভাবুন যা আপনাকে আপনার লক্ষ্যের দিকে নিয়ে যায়। অন্যদিকে স্থিতিস্থাপক হলো তেল যা ইঞ্জিনকে চলমান রাখে। প্রতিকূলতাকে ঈশ্বরের অনুগ্রহ হিসাবে দেখুন। যদি বেশিরভাগ মানুষ সাফল্যের ধারণা বস্তুগত সাফল্যের উপর ভিত্তি করে, ঈশ্বরের দৃষ্টিভঙ্গি ভিন্ন। তো তিনি আমাদের ভিতর থেকে বেড়ে ওঠার জন্য চ্যালেঞ্জ তৈরি করেছেন। কষ্ট আমাদের অগ্রগতি থামানোর জন্য নয়, বরং আমাদের অভ্যন্তরীণ বিকাশ এবং বিকাশের উচ্চ স্তরে উন্নীত করার জন্য তৈরি করা হয়েছে। তিনি এমন চ্যালেঞ্জ তৈরি করেন যা আমাদের আবেগগত, বৈদিক এবং আধ্যাত্মিকভাবে নিজেদেরকে পরিশ্রম করতে এবং পরিপূর্ণতার উচ্চ স্তরে পৌঁছাতে বাধ্য করে। নারদ ভক্তির দর্শনে বলা হয়েছে যে যখন পার্থিব ক্ষতি ঘটে তখন উদ্বিগ্ন হবেন না, তাদের মধ্যে ঈশ্বরের করুণা দেখুন। উন্নতিশীল মানসিকতা আমাদের অসীম সম্ভাবনার উন্মোচনের চাবিকাঠি। শিক্ষা, কর্মজীবন, ব্যক্তিগত উন্নয়ন অথবা আধ্যাত্মিকতা এই মানসিকতা গ্রহণ করে একটি উল্লেখযোগ্য রূপান্তরের দিকে নিয়ে যেতে পারে। আজ একটি বৃদ্ধির ভিত্তিক দৃষ্টিভঙ্গির বিকাশের জন্য ক্রমাগত শেখার এবং আত্ম উন্নতির অবিশ্বাস্য শক্তি প্রত্যক্ষ করা বেছে নিন। অতিরিক্ত চিন্তাভাবনা বন্ধ করার জন্য তাৎক্ষণিক অভ্যন্তরীণ শান্তি খুঁজে পাওয়ার 3টি উপায় ব্যবহার করুন। আপনি কি কখনো মনে হয় যে আপনার চিন্তাভাবনা নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে? আপনি একা নন। আজকের দ্রুতগতিতে পৃথিবীতে মনের ক্রমাগত বকবক, ভবিষ্যতের জন্য উদ্বিগ্ন হওয়া, অতীতের জন্য অনুশোচনা করা, সবকিছু অতিরিক্ত বিশ্লেষণ করা স্বাভাবিক হয়ে উঠেছে। কিন্তু যদি আপনি চক্র থেকে মুক্ত হতে পারেন, গভীর অভ্যন্তরীণ শান্তি অনুভব করতে পারবেন। প্রাচীন আধ্যাত্মিক শিক্ষা আধুনিক মনস্তান্ত্রিক অন্তর্দৃষ্টি থেকে জ্ঞান অর্জন করে। মহাত্মা শাস্ত্র বলছেন, অতিরিক্ত চিন্তা ভাবনা বন্ধ করার তাৎক্ষণিক ভাবে আপনি চাপ মুক্ত হওয়ার জন্য 3টি শক্তিশালী কৌশল আপনি পদক্ষেপ নিতে পারেন। আপনি মানসিক চাপ, আপনার উদ্যোগ এবং জীবনের দৈনন্দিন বিশৃঙ্খলার সাথে মোকাবিলা করছেন না কেন, এই ব্যবহারিক টিপসগুলো আপনার চিন্তা ভাবনার সাথে আপনার সম্পর্ককে রূপান্তরিত করতে পারে, আপনার জীবন পরিবর্তন করতে পারে। মননশীলতা প্রথম পদ্ধতি, আপনার চিন্তা ভাবনা পর্যবেক্ষণ হয়ে উঠুক। আপনি কি কখনো রাগের বসে কিছু বলেছিলেন, তাৎক্ষণিকভাবে অনুতপ্ত হয়েছেন অথবা এমন পরিস্থিতি দ্বারা নিজেকে আবেগগত অপহত করেছেন যা এত তীব্র প্রতিক্রিয়ার যোগ্য ছিল না?
এটি হলো আপনার নিম্ন মস্তিষ্ক, বিশেষ করে এমিগডালা লড়াই ওর পলায়নের প্রতিক্রিয়া নিয়ে ঝাঁপিয়ে পড়ে। তো প্রাথমিক বেঁচে থাকার প্রক্রিয়া আধুনিক বিশ্বের একটি প্রায় ভালোর চেয়ে বেশি ক্ষতি। সমাধান কি? মননশীলতা। মননশীলতা হলো বিচার ছাড়াই বর্তমান মুহূর্তে সম্পূর্ণ সচেতন থাকার অভ্যাস। রাগ, ভয় বা দুঃখের মতো আবেগের প্রতি আবেগপ্রবণভাবে প্রতিক্রিয়া দেখানোর পরিবর্তে আপনি সেগুলো পর্যবেক্ষণ করেন। আপনি অংশগ্রহণ করেন না, আপনি কেবল দেখেন। কল্পনা করুন, একটি চিড়িয়াখানা পরিদর্শন করুন। সিংহ এবং বাঘ দেখতে হিংস্র দেখাতে পারে, কিন্তু তারা কাঁচার পিছনে নিরীহ। একইভাবে আপনার আবেগগুলো শক্তিশালী, কিন্তু যখন আপনি তার সাথে জড়িত হন না, তখন তারা নিরাপদে থাকে। প্রতিক্রিয়াশীল অনুভূতি থেকে নিজেকে দূরে রাখুন। আপনি তাদের নিয়ন্ত্রণে নিতে বাধা দেন। মননশীলতা আপনাকে আপনার আবেগের তরঙ্গে চড়তে শেখায়, ডুবে যাওয়ার পরিবর্তে। মাইন্ডফুলনেস কেন এত কার্যকর? মানসিকতা কেন এত কার্যকর? এখন কর্পোরেট ওয়েলনেস প্রোগ্রাম, স্কুল, থেরাপিস্ট, এমনকি চিকিৎসক দ্বারা ব্যাপকভাবে গৃহীত হয়। একটি বৌদ্ধ শিক্ষায় নিহিত, কিন্তু কোনো ধর্মের বিশ্বাসের প্রয়োজন হয় না। এটি একটি নিরপেক্ষ অপ্রতিশ্রুতিবদ্ধ। তো আধ্যাত্মিক হাতিয়ার কেউ এটি ব্যবহার করতে পারে। দ্বিতীয় হচ্ছে সাক্ষীভাব। সাক্ষী মানসিকতা বিকাশ করুন। মননশীলতা আপনাকে পর্যবেক্ষণ করতে শেখায়। প্রাচীন বৈদিক জ্ঞান আত্মসচেতনতার একটি গভীর স্তর প্রবর্তন করে, তার সাক্ষীভাব নামে পরিচিত। সাক্ষী চেতনা। সাক্ষীভাব কি? এটি উপলব্ধির যে আপনি আপনার চিন্তার নন, আপনি আপনার মন নন, আপনার বুদ্ধি, এমনকি আপনার আবেগও নন, আপনি আত্মা, সকলের পিছনে আধ্যাত্মিক সারাংশ। তো যখন এটি নেতিবাচক চিন্তা আসে, তখন সাক্ষীভাব আপনাকে বলে, ওই চিন্তা আমি নই, আমি এই চিন্তাটি দেখছি। আর সূক্ষ্ম পরিবর্তন অবিশ্বাস্যভাবে শক্তিশালী। এটি আপনার অভ্যন্তরীণ শব্দের মধ্যে একটি মানসিক আধ্যাত্মিক বাফার তৈরি করে। একটি বাস্তবিক জীবনের উদাহরণ। একজন তরুণী মায়ের গল্প শুনুন, যিনি তার সন্তানের ক্ষতি করার বিষয়ে একটি অনুপ্রবেশকারী বিরক্তিকর চিন্তায় জর্জরিত ছিলেন। তিনি আতঙ্কিত এবং অপরাধ বোধে ভুগছিলেন। ভুল করে বিশ্বাস করেছিলেন যে এটি তার চিন্তা, কিন্তু মন প্রতিদিন 60,000 চিন্তা তৈরি করে, অনেকগুলো এলোমেলো এবং ক্ষণস্থায়ী। সমস্যাটি চিন্তা নিজে ছিল না, এটি ছিল তার সাথে পরিচয়। তো সাক্ষীভাব অনুশীলনের মাধ্যমে আপনি এই ধরনের চিন্তা ভাবনাগুলোকে আকাশের মেঘের মতো চলতে দিতে শিখতে পারে, প্রতিক্রিয়া নিজেকে বিচার না করে। তৃতীয় হচ্ছে উদ্দেশ্য। আপনার মনকে একটি উচ্চতর উদ্দেশ্যের দিকে পরিচালিত করুন। একবার আপনি আপনার আবেগ বা মননশীলতা পর্যবেক্ষণ করতে, সেগুলো সাক্ষী মানসিকতা থেকে বিচ্ছিন্ন করতে শিখে, চূড়ান্ত পদক্ষেপ হলো উদ্দেশ্যের সাথে তাদের পুনর্নির্দেশিত করা। ভক্তিযুগের পথ এখনো উজ্জ্বল হয়। আমি কেবল অনুভব করছি। জিজ্ঞাসা করার পরিবর্তে আপনি জিজ্ঞাসা শুরু করেন, আমি কেন এটা করছি? এই মুহূর্তে আমার উদ্দেশ্য কি? ধরুন কেউ আপনাকে অপমান করছে, স্বাভাবিক প্রতিক্রিয়া হতে পারে পাল্টা প্রতিক্রিয়া, কিন্তু পরিবর্তে ভক্তি আপনাকে থেমে জিজ্ঞাসা করতে শেখায়, এই প্রতিক্রিয়াটি কি ভগবান খুশি করবে? এটা কি একটি উচ্চতর লক্ষ্যের সেবা? এখানে সবচেয়ে শান্তিপূর্ণ কার্যকর সমাধান কি? ভগবদ গীতার বার্তায় আমাদেরকে মনে করিয়ে দেয়, তুমি যাই করো, যাই খাও, যাই দান করো, তাই আমার একমাত্র উদ্দেশ্য এবং উৎসর্গ করো। তো তোমার কর্ম কি একটি উচ্চতর উদ্দেশ্যের সাথে সামঞ্জস্যপূর্ণ করে? তুমি তোমার আবেগগত দৃশ্যপটের নিয়ন্ত্রণ নিতে পারো, তোমার শান্তি পুনরুদ্ধার করতে পারে। তো অতিরিক্ত চিন্তা ভাবনা বন্ধ করুন। মননশীলতা তোমার আবেগের উপর কাজ না করে সেগুলো লক্ষ্য করো। সাক্ষী ভাব, মনে রেখো তুমি তোমার চিন্তা নও, সেগুলো তুমি পর্যবেক্ষণ করছো। অভিপ্রায় ভিত্তিক জীবনযাপন, অর্থপূর্ণ ভগবান ভিত্তিক কর্মের দিকে তোমার মনকে পরিচালিত করো। এই তিনটি ধাপ যখন একসাথে অনুশীলন করা হয়, তখন মানসিকতার দক্ষতা আধ্যাত্মিক বিকাশের জন্য একটি শক্তিশালী টুল কিট তৈরি করে। কেন এটি আগের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ? মানসিকতা স্বাস্থ্যের চ্যালেঞ্জ বৃদ্ধি পাচ্ছে, তথ্যের অতিরিক্ত চাপ দৈনন্দিন বাস্তবতা হয়ে উঠছে। তোমার অভ্যন্তরীণ জগৎ পরিচালনা করা শেখার ঐচ্ছিক নয়, এটি অপরিহার্য। কর্মক্ষেত্রে দ্বন্দ্ব থেকে শুরু করে পারিবারিক চাপ, ব্যক্তিগত সন্দেহ, দৈনন্দিন পরিস্থিতি, সরঞ্জামগুলো প্রয়োগ করে আপনি একটি স্থিতিস্থাপক, আনন্দময় উদ্দেশ্যে চালিত জীবন গড়ে তুলতে শুরু করুন। শান্তি খুঁজে পেতে হলে হিমালয়ে আশ্রয় নেওয়ার প্রয়োজন নেই। আপনার কেবল কয়েক মিনিটের সচেতন প্রতিফলন, আপনার দৃষ্টিভঙ্গি পরিবর্তন করার ইচ্ছার প্রয়োজন। শেষ চিন্তা। মন একটি শক্তিশালী হাতিয়ার, শুধু মাত্র যখন আপনি নিয়ন্ত্রণে থাকবেন। আপনার চিন্তা ভাবনা আসতে দিন, যেতে দিন, আটকে থাকবে না।
আতঙ্কিত হবেন না, অতিরিক্ত পরিচয় দেবেন না। শুধু দেখুন, প্রতিফলন করুন, পুনর্বিন্যাস করুন, বিশ্বাস এবং উদ্দেশ্য নিয়ে আপনি এগিয়ে যান। আপনি চাপ উদ্বেগ বুক করার জন্য জন্মগ্রহণ করেননি, আপনি তার ঊর্ধ্বে উঠতে জন্মগ্রহণ করেছেন জ্ঞান, শান্তি, ঐশ্বরিক করুণা নিয়ে। হরে কৃষ্ণ ভক্তমণ্ডলী, যদি ভিডিওটি ভালো লাগে আপনার পরিচিত বন্ধু বান্ধবের কাছে এই ভিডিওটি শেয়ার করবেন। হরে কৃষ্ণ, সকলের শুভ মঙ্গল কামনা করি।